বললাম যে মাইটোসিস কিভাবে হয়। মাইটোসিসের ক্ষেত্রে আমি দেখলাম যে মাইটোসিসের ক্ষেত্রে কিছু বিষয় কাজ করে। সেখানে কি হলো যে মাইটোসিসের ক্ষেত্রে দেখলাম যে এখানে অপত্য কোষটা, যে অপত্য কোষগুলো তৈরি হবে সেই অপত্য কোষগুলো অবশ্যই অবশ্যই কার মতো হবে? অপত্য কোষগুলো অবশ্যই অবশ্যই তার মাতৃকোষের মতো করে হবে, একদম হুবহু কপি। কোনো ধরনের কি থাকবে না, কোনো ধরনের চেঞ্জ থাকবে না। তো এইখানে যে মাইটোসিসটা হয়, এই মাইটোসিস গুলো আমরা দেখলাম যে উন্নত শ্রেণীর ক্ষেত্রে হয়ে থাকে। তবে একটু মনে রাখবো, অনুন্নত শ্রেণীর ক্ষেত্রে তাদের দেহকোষ, কিন্তু কিছু দেহকোষ আছে, তাদের কিছু, ধরো যাদের দেহকোষের মধ্যে শুধুমাত্র এক্স এক সেট ক্রোমোজোম থাকে। যেমন আমার দেহের মধ্যে তো ধরো এখানে একটা ডিম্বাণু থেকে আমার দেহে এক সেট ক্রোমোজোম আসছে, শুক্রাণু থেকে আমার দেহে এক সেট ক্রোমোজোম আসছে, তাহলে আমার দেহে দুই সেট ক্রোমোজোম চলে আসলো। তাই আমার এখান থেকে এইটা ছিল টোয়াইসেন, এটা ছিল ধরো টোয়াইসেন, এটা ধরো ছিল টোয়াইসেন। এখান থেকে ধরো একটা শুক্রাণু তৈরি হলো, এখান থেকে একটা ডিম্বাণু তৈরি হলো। তাহলে এই ডিম্বাণু আর এই শুক্রাণু মিলে হইলো কি জাইগোট। তাহলে এখান থেকে দেখো, এই টোয়াইসেন থেকে হলো এন, এই টোয়াইসেন থেকে হলো এন, তারপরে এই এন এন মিলে হলো আবার টোয়াইসেন। তাহলে এইটা হলো আমার দেহ। তাহলে এর ভিতরে এই যতগুলো সেল আছে সবগুলো সেল এই টোয়াইসেন টোয়াইসেনে বিভক্ত হয়। তো আমার এই টোয়াইসেন দেখো, এইটা হলো ধরো শুক্রাণু, এটা হলো ধরো ডিম্বাণু। শুক্রাণু আসছে বাবা থেকে, তাহলে বাবার দেহকোষের এটা, এটা হলো মা, মায়ের দেহকোষ এটা। তাহলে মায়ের দেহকোষ থেকে এটা আসলো, বাবার দেহকোষ থেকে এটা আসলো। তাহলে এই যে এটা যে বাবার দেহকোষ, এই বাবার দেহকোষ ছিল টোয়াইসেন, বলতে তার দুই সেট ছিল ক্রোমোজোম। মায়ের দেহকোষেও টোয়াইস এন বলতে বোঝানো হয় দুই সেট ক্রোমোজোম। তাহলে এখানে এক সেট, এখানে মায়ের দেহ থেকে বাবার দেহ থেকে দুই সেট থেকে এখানে আসলো এক সেট, এখানে আসলো এক সেট, আবার আমার দেহে দুই সেট তৈরি হলো। তার মানে মায়ের মতো করে আমি, বাবার মতো করে আমি, তার মানে কোনো ধরনের চেঞ্জ আসে নাই। কিন্তু যাদের ক্ষেত্রে ওদের দেহকোষই হলো শুধুমাত্র এক সেট ক্রোমোজোম দিয়ে তৈরি, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিন্তু ভিন্ন ঘটে। তাদের ক্ষেত্রে যদি যৌন জনন হয়, তাহলে তারা ধরো এখানে চলে আসলো, আসলে টোয়াইসেন তৈরি হলো তাদের মধ্যে। এই টোয়াইসেনটা তৈরি যখন হয়, তখন কিন্তু দেখো তো, ওর মা এবং ওর সন্তান একদমই আলাদা হলো। তো এই ঘটনা তো ঘটতে পারবে না। তো এদের যে জাইগোটটা হয়, এই জাইগোটটা আবার এদের মধ্যে মিওসিস ঘটে। মিওসিস ঘটে এই টোয়াইসেন আবার কি হয়ে যায়, এন হয়ে যায়। ওই এন হয়ে তারপর ওদের বৃদ্ধি ঘটে, এই ঘটনাটা ঘটে। তো অনেক সময় দেখা যাবে যে হ্যাপ্লয়েড যে সমস্ত জীব আছে, যদি কখনো প্রশ্ন করা হয় হ্যাপ্লয়েড জীবে মিওসিসটা কোথায় ঘটে, হ্যাপ্লয়েড জীবে মিওসিসটা কোথায় ঘটে, ওদের মিওসিসটা ঘটে হলো জাইগোটটার মধ্যেখানে। জাইগোটটা ওদের টোয়াইসেন হয়, ওই টোয়াইসেন থেকে আবার এন হইতে হয়। কেন ওদের মিওসিসটা হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড উদ্ভিদে কেন, আমি হ্যাপ্লয়েড উদ্ভিদ বললাম, আমি হ্যাপ্লয়েড জীব বলি, উদ্ভিদ পরে বলবো। তো হ্যাপ্লয়েড যে সমস্ত জীব, মানে যাদের দেহ কোষটার মধ্যে শুধুমাত্র এক সেট ক্রোমোজোম থাকে, তাদের ক্ষেত্রে যে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটার মধ্যে কিন্তু মিওসিস ঘটে। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হয় না। আমাদের ক্ষেত্রে হয় কোথায়, আমাদের ক্ষেত্রে হয় ওই যে জনন মাতৃকোষ আছে, ওই মাতৃকোষে মিওসিস ঘটে, টোয়াইস এন থেকে এন চলে আসে। কিন্তু যাদের দেহটা শুধুমাত্র টোয়াইস এন না, অনলি এবং অনলি এন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় জাইগোট তৈরি হওয়ার পরে মিওসিস ঘটে। তার মানে উন্নত জীবে মিওসিস ঘটে হলো জনন, লিখে রাখো, উন্নত জীবে মিওসিস ঘটে হলো জনন মাতৃকোষে। আর অনুন্নত হ্যাপ্লয়েড, যে সমস্ত হ্যাপ্লয়েড জীব আছে, ওই হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে দেখা যায় যে ওদের মিওসিস ঘটে হলো জনন, সরি না, এটা কি হবে, জাইগোট। ওদের মিওসিস ঘটবে হলো কোথায়, জাইগোট। এই দুইটা লাইন লিখে রাখো। এই দুইটা লাইনের সামারি কোথায় দেখবা, এই দুইটা লাইন দেখবা হলো মিওসিসের শেষের দিকে একদম। তো এই ছিল আর কি, আমি এখানে যেটা, তোমরা শুধুমাত্র লিখে রাখো, এইটুকু বুঝলেও ওকে, না বুঝলেও ওকে, তাও সমস্যা নাই, কারণ আমরা এটা মিওসিসের পুরো ব্যাখ্যাটা পড়বো। এইখানে এই কথা বলার কারণও আছে। আচ্ছা, এখন এখানে দেখো তো, তো আমরা মাইটোসিস যেটা পড়তে যাচ্ছি, এই মাইটোসিসের ক্ষেত্রে কি হবে, এই মাইটোসিসের ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে এইখানে সমীকরণিক বিভাজন কেন বলা হয় তা বললাম, কারণ হুবহু মায়ের যেই কোষ এবং সন্তানের যেই কোষ, সেই দুইটা কোষে সবটা কি থাকে, একদম সেম থাকে। এখন যে বিভাজন হবে, একটা কোষ বিভাজনের জন্য কিন্তু কিছু প্রস্তুতি লাগে। একটা কোষ বিভাজন এমনি এমনি হবে না। এই যে কোষ বিভাজন হবে, একটা দেহের এই কোষটা বিভাজিত হবে,
এই কোষটা বিভাজিত হয়ে সুন্দর মতো এ নিজেই এর দেহটা দুইটা ভাগে ভাগ করে ফেলবে। তো এ নিজে যদি এর দেহটা দুইটা ভাগে ভাগ করে ফেলবে, তাহলে ওর কিছু প্রস্তুতি আছে। এবং ও কিভাবে ভাগ হবে? ওর প্রথমে এইটার নাম হলো ওর সাইটোপ্লাজম, এইটার নাম হলো ওর সাইটোপ্লাজম, এবং এইটার নাম হলো ওর নিউক্লিয়াস। এই যে সাইটোপ্লাজম, এই যে নিউক্লিয়াস, এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে সবার প্রথমে কেউ কি বলতে পারবা কে আগে বিভাজিত হবে? নিউক্লিয়াস। ভেরি গুড, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। কেউ কি বলতে পারো নিউক্লিয়াস কেন বিভাজিত হইতে হবে আগে? কারণ স্যার নিউক্লিয়াস কোষ বিভাজনে সম্পন্ন হয়। নিউক্লিয়াস কোষ বিভাজনে কারণ নিউক্লিয়াস নিউক্লিয়াস কার্যাবলী নিয়ন্ত্রণ করে। হম এটা হইতে পারে। নিউক্লিয়াসটা এখানে আগে বিভাজিত হইতে হবে, কারণ নিউক্লিয়াসের ভিতরেই তো ওর সমস্ত ম্যাটেরিয়াল কপি থাকে। হ্যাঁ, তো ওর সমস্ত ম্যাটেরিয়াল আগে কপি থেকে এখান থেকে যদি নিউক্লিয়াস বিভাজিত হয়, তখন ওই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে সুন্দর মতো এখান থেকে দুইটা কপি, একটা এই সাইডে চলে যেতে পারবে, একটা এই সাইডে চলে যেতে পারবে। এরপরে এর এই সাইটোপ্লাজম সুন্দর মতো দেখো একে ঘিরে ধরে এইভাবে সরে যেতে পারবে, দুজন সুন্দর মতো একে অপর থেকে সরে যেতে পারবে, বুঝছো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি নিউক্লিয়াস যদি আগে বিভাজিত হয়, তাহলে দুইটা ভাগে তারা দুইটা পার্টে সুন্দর মতো চলে যেতে পারবে। এই যে নিউক্লিয়াস বিভাজিত, তার মানে আগে বিভাজিত হবে কে? আগে বিভাজিত হবে নিউক্লিয়াস। এখন গ্রিক শব্দ, যে নিউক্লিয়াসের জন্য গ্রিক শব্দের নাম হলো ক্যারিয়ন। আমি তোমাদের বলছি, নিউক্লিয়াস আমরা বলি হলো ক্যারিয়ন। এই ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। এই ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, লিখে রাখো। ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। তাহলে এইখানে যে ক্যারিয়ন মানে যদি নিউক্লিয়াস হয়, তাহলে এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে। এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে, এই নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিও কাইনেসিস। কি বলা হয়? ক্যারিও কাইনেসিস। তোমরা এটা লিখে রাখো, নিউক্লিয়াস বিভাজন হতে বলা হয় ক্যারিও কাইনেসিস। এই ক্যারিও কাইনেসিস মানে হলো কি? নিউক্লিয়াসের বিভাজন। কাইনেসিস মানে হলো এখানে কি থাকবে? এখানে গতি বা এনার্জি লাগবে। হ্যাঁ, এই যে সরে যাবে একে অপর থেকে। তাহলে নিউক্লিয়াসকে আমরা কি বলতে পারবো? নিউক্লিয়াসের বিভাজনকে বলবো ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হলো বিভাজিত হওয়ার প্রক্রিয়া। তো আমরা বলতে পারবো ক্যারিও কাইনেসিস। তার মানে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে সর্বপ্রথমে ঘটবে হলো ক্যারিও কাইনেসিস। ক্যারিও কাইনেসিসের পরে এরপরে আস্তে করে সুন্দর মতো সাইটোপ্লাজমটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাইলে সাইটোপ্লাজমের জন্য লিখবা সাইটো, সাইটোপ্লাজমের জন্য লিখবা সাইটো। এরপরে কোষ এই বিভাজিত হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে যা, এই ঘটনাটাকে বলা হয় কাইনেসিস। এই ঘটনাটাকে বলা হয় কাইনেসিস। তার মানে আমরা বলতে পারি মাইটোসিস হয় হলো সর্বপ্রথম একটা একটা কোষ থেকে, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইতে গেলে মাইটোসিস কোষ বিভাজন দিয়ে সর্বপ্রথম হবে ক্যারিওকাইনেসিস, এবং এরপরে হবে হলো সাইটোকাইনেসিস। এটুকু বুঝছো? কারো কি বুঝতে অসুবিধা আছে বলো, নাহলে আমি আরেকবার বলবো। স্যার সাইটোকাইনেসিসটা একটু আবার বলুন। আচ্ছা, এইটা দেখো, এটা হলো কোষ। এই কোষটার এটা হলো সাইটোপ্লাজম। তাহলে এই কোষটা থেকে অলরেডি ধরো এইটা এই এই জিনিসটা, এইটা হলো কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। তো ধরো এটা হলো ক্রোমোজোম। তো ক্রোমোজোমের তো কপি হবে। তো কপি ধরো এখন হলো দুই কপি, তাহলে ধরো এইখানে দুই কপি হলো। তো এক কপি এদিকে টুক করে এদিকে চলে যাবে, এক কপি এখানে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলে গেল। তার মানে বিষয়টা এরকম হলো, দেখা গেল এরকম যে এক কপি ক্রোমোজোম এখানে, এক কপি ক্রোমোজোম এখানে। এখন আমি খুব সুন্দর মতো কি করতে পারি? এই সেলটা দেখো, সাইটোপ্লাজমটা টুস করে এখান দিয়ে ঢুকে যেতে পারে না, ঢুকে গিয়ে দেখো আটকে দিচ্ছে, আবার এটা আটকে গেছে। তার মানে এখন এটা দুইজন একে অপর থেকে যদি আলাদা হয়ে যায়, সুন্দর মতো কি হয়ে যাবে? দুইটা সেল হয়ে যাবে না? দুইটা সেল হয়ে যাবে। তাহলে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়েছে। দেখো নিউক্লিয়াস দুইটা ভাগে ভাগ হয়েছে, তাই এইটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এবং এই নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পরে দেখো সাইটোপ্লাজমটাও দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা এইদিকে একদম সুন্দর মতো মধ্যেখানে প্লেট তৈরি করলো। মানে সাইটোপ্লাজম দেখো, এতক্ষণ সাইটোপ্লাজম ছিল এই পুরোটাই, এটা পুরোটা সাইটোপ্লাজম ছিল। এখন দেখো সাইটোপ্লাজম হয়ে গেছে এই সাইডে একটা, এই সাইডে একটা। তাহলে সাইটোপ্লাজম ভাগছে কখন?
যখন নিউক্লিয়াস ভাগ হয়ে গেল এরপরে সাইটোপ্লাজম ভাগ হয়ে গেল, তাই সাইটোপ্লাজম ভাগ হয়ে যাওয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজম ভাগ হয়ে যাওয়া বলে সাইটোকাইনেসিস। কাইনেসিস মানে হলো বিভাজন, কাইনেসিস মানে হলো বিভাজন। তাহলে বিভাজনের প্রক্রিয়াকে বলা হয় কাইনেসিস। সাইটো মানে হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম বিভাজন মানে সাইটোপ্লাজমটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এইটাকে বলা হয় সাইটোকাইনেসিস। আর যেহেতু নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হলো, এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তো একটা মাইটোসিস কোষ বিভাজনের সর্বপ্রথম ঘটে হলো ক্যারিওকাইনেসিস। ক্যারিও কেন? কারণ ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটা আগে ঘটে, এরপরে সাইটোপ্লাজমিক বিভাজনটা পরে ঘটে, তাই একে বলা হয় সাইটোকাইনেসিস। বুঝতে পারছো? জি। কার কার কোনো সমস্যা আছে এখানে? না স্যার। ঠিক আছে। রূপক, রূপকের কোনো কথা নাই কেন? রূপক, তুমি বুঝছো? ইমরান? জি স্যার। আচ্ছা, তার মানে আশা করি তোমরা এটা বুঝছো যে কি কি পাই। তো এখন দেখো, এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটে কোথায়? এই ঘটনাটা ঘটে হলো এই ঘটনাটা ঘটে হলো দেহকোষে। কোথায়? দেহকোষে। তোমরা যদি দেহকোষ আর জননকোষ না বুঝো, আমি একটু, তোমরা একটু মনোযোগ দাও যে কি বলি। দেহকোষ জননকোষ হয়তো বা বুঝো অথবা না বুঝো, এখন আরেকবার দেখো। এইটা একটা মানুষ, বা আমি একটা মানুষ না, একটা ক্যাট। ধরো এটা একটা ক্যাট, এটা একটা ক্যাট। এই ক্যাটের কয় পা? 4 পা। এটা একটা ক্যাট। এই ক্যাটের ক্ষেত্রে এখন ওর এই যে পুরো দেহটা তৈরি হলো, ওর যে পুরোটা দেহ, এই দেহের প্রত্যেকটা কোষ, ওর এই দেহের প্রত্যেকটা কোষ হলো তার দেহ কোষ। সহজ কথায় দেহ গঠন করে যারা, তাদেরকে বলা হয় যেসব কোষ, তাদেরকে বলা হয় দেহ কোষ। তাহলে ওর পুরো দেহের প্রত্যেকটা কোষ হলো দেহ কোষ। ওর যেহেতু পুরোটা দেহের প্রত্যেকটা কোষ দেহ কোষ, ও এখন কি করবে? ও এখন বাচ্চা উৎপাদন করবে। তাহলে ও এখন বাচ্চা উৎপাদন করতে হলে ও ধরো মেল, মেল মানে হলো ও ধরো পুরুষ ক্যাট। তাহলে পুরুষ ক্যাট, তাহলে এখানে একটা অবশ্যই এ কি করবে? এখান থেকে একটা নারী ক্যাট থাকবে। এই যে নারী ক্যাটের মধ্যে, তাহলে এর থেকে কি আসতে হবে? এর থেকে শুক্রাণুটা আসতে হবে। এর থেকে যে শুক্রাণুটা আসবে, এই শুক্রাণুটা কিন্তু একটা কোষ, এই শুক্রাণুটা একটা কোষ। তাহলে ওর দেহকোষ থেকে কি আসবে? শুক্রাণু আসবে। তাহলে ওর দেহকোষ ধরো ওর এটা টেস্টিস বা শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে, তাহলে আমি বলি যে এর দেহকোষ যাই থাকবে, ওর দেহকোষটা হলো, ও তো এই যে একটা ক্যাট যে তৈরি হলো, ওর তো একটা বাবা এবং মা থেকে তৈরি হয়েছে। তো বাবা থেকে তো এন আসলো, মা থেকে তো এন আসলো, তাহলে ওর দেহটাও তো টোয়াইসেন। অর্থাৎ ওর দেহটা কি একটা টোয়াইসেন মানে ডিপ্লয়েড, মানে হলো ওর কাছে 2 সেট ক্রোমোজোম আছে। ওর 2 সেট ক্রোমোজোম থেকে কি হবে? এখান থেকে এই 1 সেট ক্রোমোজোম ওয়ালা একটা সেল যাবে। এখান থেকে আবার এর তো এটা, এটা ফিমেল মানে এটা নারী, নারী ক্যাট। এখান থেকেও কি যাবে? এখান থেকেও একটা কি যাবে? এখান থেকেও সেম একটা ডিম্বাণু যাবে। ওই ডিম্বাণুর মধ্যেও কি থাকবে? ওই ডিম্বাণুর মধ্যে, ওইটাও তো একটা সেল, ওর মধ্যেও তো ক্রোমোজোম থাকবে। তাহলে এখন দেখো, একটা সিঙ্গেল ক্যাট, ওর দেহ হয় সবসময় টোয়াইসেন, তাহলে ওদের বাচ্চাটাও অবশ্যই টোয়াইসেন হইতে হবে। মানে ক্যাট থাকার অর্থ হলো তার মধ্যে টোয়াইসেন থাকবে। তাহলে এই ক্যাট থেকে এই ক্যাটের দেহটা হলো টোয়াইস এন, এই ক্যাটের দেহটা হলো টোয়াইস এন। তাহলে ওরা চাইবে কি ওদের বাচ্চাটা টোয়াইস এন হোক। এখন এই একটা ক্যাট যদি সে একটা কোষ দেয়, সেই কোষটা যদি টোয়াইসেন হয়, এও যদি একটা কোষ দেয়, সেই সেটা যদি টোয়াইসেন হয়, তাহলে তোদের বাচ্চার মধ্যে 4n ঢুকে যাবে। এইটা তো মিথ্যা, এটা তো হবে না কখন। তো ও চাইবে কি? ওর দেহের মধ্যে কিছু একটা হোক, যাতে কোষ অর্ধেক হয়ে যায়। তাহলে ওর দেহের মধ্যে যে কিছু একটা হয়, কোষটার মধ্যে যে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, সেই অর্ধেক হয়ে যাওয়ার ঘটনাটা ঘটে কোথায়? ওর যে জনন মাতৃকোষ আছে, ওর যে জনন মাতৃকোষ আছে, এইখানে কি হয়? এইখানে বিভাজন হয়। এই জনন মাতৃকোষে ওর এখানে মিওসিস বিভাজন হয়। তাহলে এইটা ছিল জনন মাতৃকোষ। ওই জনন মাতৃকোষটা কিন্তু টোয়াইস এন, ওখান থেকে মিওসিস বিভাজন হয়ে তারপর এন হয়। তার মানে আমি কি দেখলাম? আমি দেখলাম, তাহলে এখন জনন মাতৃকোষটা কোথায় থাকে? ওর যেটার নাম দিলাম কি শুক্রাশয়, ওর ওটার নাম দিলাম কি শুক্রাশয়। তাহলে ওর এই শুক্রাশয় হলো ওর দেহের, তার একটা দেহের অংশ।
ওই দেহের অংশ, তাহলে যেহেতু এর শুক্রাশয়টা একটা দেহের অংশ, তার মানে এটা একটা দেহের একটা অংশ হলে এইটার সবগুলো কোষ হলো টোয়াইস এন, মানে ডিপ্লয়েড। তাহলে এইটা এই শুক্রাশয়ের মধ্যে যতগুলো কোষ থাকবে সবগুলো কোষই হবে দেহকোষ। আর এর থেকে যখনই শুক্রাণুটা বের হবে ওইটার নাম হয়ে যাবে জনন কোষ, এইটার নাম হয়ে যাবে জনন কোষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাইলে ওর যে বডিটা তৈরি হবে, এর যে বডিটা, ও মায়ের বডিতে, এও তো কোনো একটা মা এবং বাবা থেকে আসছে। এর পুরো দেহটা যে তৈরি হয়েছে, এই পুরো দেহটার সমস্ত কোষ টোয়াইসেল, মানে হলো ডিপ্লয়েড। কিন্তু ওর এই জনন কোষটা এখানে, এটা হলো জনন কোষ। এর যে এই জনন অঙ্গটা আছে, এই জনন অঙ্গ যেটা ধরো শুক্রাশয় আছে, এই শুক্রাশয়ের সব কোষ হলো টোয়াইসেল, মানে ডিপ্লয়েড। কিন্তু এর থেকে যখনই জনন কোষ মানে শুক্রাণু আসবে, তখনই সেটা মাত্র হবে হ্যাপ্লয়েড, মানে সেটা মধ্যে অ্যাকসেপ্ট ক্রোমোজোম থাকবে। তাহলে এই যে এর পুরো দেহটা এবং ওর জননাঙ্গ, ওই সবগুলোই কিন্তু দেহকোষ। তো দেহকোষটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে জানা। তাহলে যদি তোমাকে বলে যে শুক্রাণু না বলে বলছে শুক্রাশয় বা জননাঙ্গে, যদি বলে যে জননাঙ্গের কোষ কোন ধরনের কোষ, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, তখন তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে জননাঙ্গ যেহেতু, তাহলে অঙ্গ বলছে, তাহলে দেহের অংশ বলছে, তাহলে জননাঙ্গের কোষ হলো, বলো জননাঙ্গের কোষ কি, তাহলে বলো। ডিপ্লয়েড। দেহকোষ। দেহকোষ, তাহলে ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। তাহলে যদি বলে যে জনন মাতৃকোষ কোনটা, জনন মাতৃকোষ, তাহলে এখানে এইখানে জনন মাতৃকোষ, তাহলে এটাও ডিপ্লয়েড, কারণ এটাও দেহেরই অংশ। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে তোমরা জনন কোষ এবং কি বলা হয় জনন মাতৃকোষ এবং জনন কোষ, দেহকোষ, এগুলা বুঝছো। তাহলে এই যে দেহকোষ হয়, অর্থাৎ এইখানে একটা ছোট্ট বাবু থেকে ওটা বড় বাবুতে রূপান্তর হয়, আসলে কি কি করে, মাইটোসিস না মিওসিস বলো? মাইটোসিস। মাইটোসিস। কারণ ও এই ছোট্ট বাবু থেকে বড় বাবু হইতে আসলে ওর কি হয়েছে, ওর দেহকোষ বাড়তেছে না। ওই দেহকোষে এই যতগুলো অর্থাৎ এই ধরো এখন আহাদ, তারপরে ফাহিম, তারপরে ধরো এটা কি বিজয়, এরা ধরো এখন তিনজন চিকন, উদাহরণস্বরূপ ধরো এখন চিকন আছে। কিছুদিন পরে, কারণ এখন প্রচুর পড়াশোনা করতে হইতেছে, এরা ধরো এখন চিকন প্রচুর পরিশ্রম করে, কিন্তু কিছুদিন পরে যখন আস্তে আস্তে ইউনিভার্সিটিতে ঢুকবে, তারপরে আস্তে 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 নিজের একটু কেয়ার করবে, তখন দেখা যাবে যে এরা একটু মোটু সোটু হয়ে গেছে। তখন আসলে এদের বডির মধ্যে কি হয়েছে, এদের বডির মধ্যে কি হয়েছে, এদের বডির মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয়েছে। আজকে এই মানুষটার ধরো গালটা একটু ভাঙা, কিছুদিন তো প্রোটিন জাতীয় খাবার টাবার একটু বেশি খাইলো, তারপরে তার আবার গালটা পূর্ণ হয়ে গেল। অর্থাৎ তার মধ্যে আসলে কি হয়েছে, তার দেহের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হতো। তাহলে আমরা বলতে পারি মাইটোসিস কোষ বিভাজন হয় হলো দেহের মধ্যে, দেহের মধ্যে। এটা তো এটা হলো মানুষের ক্ষেত্রে। এখন দেখা যাবে যে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে। একটা উদ্ভিদও তো আস্তে 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 বড় হবে, উদ্ভিদটা আস্তে আস্তে বড় হবে। তোমরা কি বলতে পারবা ভাজক টিস্যু কোথায় থাকে? যে উদ্ভিদের যে অংশে উদ্ভিদের বৃদ্ধি ঘটে সেই সমস্ত অঙ্গ, অর্থাৎ কাণ্ড বা মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, এইসবে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এগুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে একটা উদ্ভিদ, ও ছোট থেকে আস্তে 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 ও কি হয়, ও আস্তে আস্তে বড় হয়। এই উদ্ভিদটা যদি ছোট থেকে বড় হয়, তাহলে উদ্ভিদের তার সব দিক দেখা যাচ্ছে যে আস্তে 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 উদ্ভিদের দেহটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই উদ্ভিদের দেহগুলো কোত্থেকে বাড়ে, উদ্ভিদের দেহ ধরো কাণ্ড যেটা আছে, ধরো এটা একটা উদ্ভিদ, এটা ধরো একটা উদ্ভিদ, এই উদ্ভিদের ধরো এটা কাণ্ড, এই কাণ্ডের এটা মাথা, মানে এই কাণ্ড, উদ্ভিদটা উপর দিকে লম্বা হচ্ছে, তার মানে কি এইখানে জিনিসগুলো বারবার বড় বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা বলতে পারি এটা যেহেতু উদ্ভিদের দেহ, তাহলে এই দেহের এইখান থেকে বাড়তেছে, 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 বাড়তেছে। তো আমরা বলতে পারি উদ্ভিদের এই কাণ্ডটা আস্তে আস্তে কি হচ্ছে, বিভাজিত হচ্ছে। এই যে বিভাজন, এই বিভাজনটা হলো মাইটোসিস বিভাজন। এরপর উদ্ভিদের এখান ধরো মূল, এটা একটা মূল, এই মূলটা এই আজকে দেখলে এইটুকু, আগে পরদিন দেখলে এইটুকু, পরদিন দেখলে এইটুকু, তার মানে এইখান থেকে এইখানে এই যে বড় হলো, এইখানে সেল গুলো বড় হয়েছে। তো আমরা বলতে পারি এই যে এখান থেকে একটা থেকে সেল আরেকটা, আরেকটা থেকে সেল আরেকটা, এইভাবে সেল বাড়লো,
এটাও কিন্তু মাইটোসিসের মাধ্যমে হলো। এইভাবে ভ্রূণমুকুল, ভ্রূণমূল, এরপরে যেসব পাতাগুলো বড় হচ্ছে, ছোট থেকে বড় হয়, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদির মধ্যে আসলে কি হবে, ইত্যাদির মধ্যে আসলে মাইটোসিস হবে। মাইটোসিস হওয়ার অর্থ হলো যে আস্তে আস্তে সেখানে কি হবে, টিস্যুর পরিমাণ বাড়বে। যেহেতু টিস্যুর পরিমাণ বাড়তেছে, কিভাবে বাড়বে, অবশ্যই আগের সেলগুলো থেকে, ওই সেল থেকে ভাগ ভাগ হয়ে হয়ে আরো সেল তৈরি হবে, তারপরে বাড়বে। যেহেতু এই ঘটনাটা ঘটছে, সুতরাং এই ঘটনাটা আসলে কি হয়েছে, ভাজক টিস্যু দ্বারা হয়েছে। কারণ আমরা জানি যেসব টিস্যু বারবার বিভাজিত হয়ে নতুন টিস্যু তৈরি করে তাদেরকে ভাজক টিস্যু বলে। তাহলে উদ্ভিদের যেহেতু অগ্রভাগ থেকে আস্তে আস্তে উদ্ভিদ বড় হয়, তার মানে সেখান থেকে ভাজক টিস্যুর মাধ্যমে উদ্ভিদটা বড় হয়েছে। তো ভাজক টিস্যু যেহেতু কোষ বিভাজনের মাধ্যমে হয়, আর যেহেতু এটা দেহ কোষের মাধ্যমে বাড়তেছে, তো এইটা আসলে কিভাবে হলো, এটা হলো মাইটোসিসের মাধ্যমে হলো। তোমাদের পরীক্ষার অবজেক্টিভে যেটা আসবে সেটা খুব ভালো করে মনে রাখো, যে উদ্ভিদের বৃদ্ধি দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, এটা তো জানো, কিন্তু অপশনে আসবে হলো নিচের কোনটিতে, নিচের কোনটিতে মাইটোসিস হয়। সেখানে অপশন কিন্তু মুকুল, কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, এগুলা তো দিবেই, সাথে এমন একটা দিয়ে দিবে, ধরো জননকোষ দিয়ে দিল, বা তোমার পরাগরেণু দিয়ে দিল, বা কোন একটা জিনিস দিয়ে দিল, সেটা আমি দেখাবো এই নবম নবম অধ্যায়ের মধ্যে। তো এরকম দিয়ে তিনটা অপশন হয় তোমার, এই মিথ্যা থাকবে, একটা সত্যি থাকবে। তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, বা তিনটা অপশনের মধ্যে তিনটাই সবকটাই সঠিক থাকতে পারে। তো ওগুলা খেয়াল রাখবা, এই এই অপশন গুলো ভালো করে মনে রাখবা। কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল, এটা এই মাইটোসিস হয়। তোমরা এটা ভালো করে মনে রাখবা। ভ্রূণমূল, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, এগুলা এক দেখা হঠাৎ করে মনে হয়ে যাবে আল্লাহ, এটা মনে হয় কি, এটা মনে হয় মাইটোসিস হবে, সরি এর মধ্যে মিওসিস হবে, এরকম মনে হতে পারে। কারণ তুমি যখন ভ্রূণ পড়বা, তবে মনে রাখবা ভ্রূণ কোনটা। কেউ কি জানো ভ্রূণ কোনটা, দেখি বলো তো, উদ্ভিদের ভ্রূণ কোনটা হবে? স্যার প্রথম যে আবার বলো। বীজ তুমি, থেকে প্রথম যেটা তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, ভ্রূণটা আসলে কি এমনিতেই, বীজের এটা ভ্রূণ কি? স্যার ভ্রূণ তো হচ্ছে যে একটা শুক্রাণু এবং ডিম মিলে যে জাইগোট তৈরি করে, জাইগোট। তো উদ্ভিদের মধ্যে এই ঘটনাটা কি কেউ কি বুঝো? তোমাদের এই অধ্যায়ে আমি 2 দিনে শেষ করে দিব, বুঝছো? এই অধ্যায় আমি 2 দিনে শেষ করে দিব, তোমরা ভয় পেও না। বলো। আমি এক গোছায় নিচ্ছি সব আশেপাশের জিনিসগুলো, কারণ আমি প্রসেস বললে, প্রসেস প্রসেস তো সর্বোচ্চ তোমরা আধা ঘন্টা বললে প্রসেস মনে থাকবে। বলো। উদ্ভিদের ক্ষেত্রে বীজ থেকে যে মানে উদ্ভিদ তৈরি হয় ওটাই তো ভুল। বীজের মধ্যে ভ্রূণটা তৈরি হয় কিভাবে, কেউ কি বলতে পারলা? মানে স্যার বীজটাই তো ভ্রূণ। বীজের মধ্যে ভ্রূণটা থাকে না, না বীজ থেকে ভ্রূণ হয়? যতদিন পর্যন্ত বীজ খাদ্য যোগায় ততদিন পর্যন্ত। ততদিন পর্যন্ত, সুন্দর বলছো, ততদিন পর্যন্ত ভ্রূণ থাকে। ভ্রূণ থাকে। আচ্ছা, একটু ছোট্ট করে বলে দিই, তোমাদের বলছিলাম। উদ্ভিদের ক্ষেত্রে ওই যে পরাগরেণু, পরাগ ভাই আসে ডিম্বাণুর কাছে, এই যে তোমাদের এটা আমি সুন্দর মতো দেখাইছি। ওই পরাগরেণুটা এখান থেকে ডিম্বাণুর কাছে এখানে আসে, আসার পরে দুজনে কি হয়, এখানে নিষিক্ত হয়। এই যে নিষিক্ত হয়, এই নিষিক্ত ডিম্বাণুটাই আসলে পরে কি হয়, ভ্রূণে থাকে, বুঝছো? এই ভ্রূণটা থাকে, তো এইখানে যত কোষ থাকে, এখানে যতগুলো কোষ থাকে, এই কোষগুলো আসলে পুষ্টি দেয়। তোমাদের আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে যে কোষগুলো থাকে সেগুলো কিন্তু লিপিড বা চর্বি দিয়ে থাকে। তোমরা কি বলতে পারবা 1 গ্রাম লিপিড থেকে কত গ্রাম, কত কিলোজুল শক্তি উৎপন্ন হয়? স্যার 9 কিলো ক্যালোরি। থ্যাংক ইউ, 9 কিলোজুল। তাহলে 9 কিলোজুল, আর 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম শর্করা থেকে কতটুকু হয়? 4 কিলো ক্যালোরি। 4 কিলোজুল। তো তুমি বলো তো, এইখানে যদি তুমি প্রোটিন বা শর্করা রাখো, তাহলে ওরা 1 গ্রামে কতটুকু দিবে তোমারে? 4 কিলো ক্যালোরি দিবে। তাহলে তুমি, তোমার কাছে কি মনে হয় এখানে কোনটা থাকা বেশি ভালো? একটা ছোট্ট বীজ এত সুপ্ত অবস্থায় থাকে, ভ্রূণটাকে জিতিয়ে রাখতে হয়, তাহলে ওর মধ্যে লিপিড থাকা ভালো হবে না, এখানে লিপিড থাকা ভালো হবে না? তো আসলে সত্যি সত্যি এখানে কিন্তু লিপিড স্যার থাকে, বুঝছো? এই জিনিসটা, এই বেসিকটা মনে রাখবো।
যে একটা বীজের মধ্যে, এই বীজের, এই জন্যই বলে না বীজ খাইতে, বীজগুলোর বীজের শক্তি থাকে না, বীজের মধ্যে শক্তি বেশি থাকে। কারণ এই বীজের মধ্যে আসলে কি থাকে, বীজের এখানে এই সাইড দিয়ে এগুলো সবগুলোর মধ্যে লিপিড থাকে, হ্যাঁ, ওই লিপিড বা চর্বি থাকে। এই লিপিড বা চর্বি আসলে ওটা শক্তি যোগায়। এই যে ভ্রূণটা হলো এটা, এই নিষেক্ত ডিম্বাণু, এখানে কিন্তু ভ্রূণটা থাকে, বুঝছো? এই ভ্রূণ থেকে আস্তে 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 কি উৎপন্ন হয়, এখান থেকেই মুকুলটা উৎপন্ন হয়। তো ওইটাকে বলে ভ্রূণ মুকুল। তো তুমি বলো, এখানে তো অলরেডি হ্যাঁ, ডিম্বাণু ছিল, আর এখানে এই শুক্রাণুটা এসে এদিক দিয়ে এখানে নিষিক্ত হয়ে গেল। তাহলে ভ্রূণ তো এমনিতেই এখানে কি টয়েসেন না, বলো? এখানে টয়েসেন না, তাহলে এটা দেহকোষের অংশ না? তো এইটা কোনো মতেই কি হবে না, এইটা জি কোনো মতেই এইখানে মাইটোসিসের মিওসিসের মধ্যে পড়বে না, এটা কিন্তু মাইটোসিস, অর্থাৎ একটা দেহকোষ। এখানে কিন্তু মাইটোসিস হবে, কারণ এখান থেকে সুন্দর মতো দেহের সমস্ত অংশের সূচনা ঘটবে। তোমরা কি বুঝছো এটা? জি স্যার। সিমরান আর আহাদ বলো, তোমরা দুজন কথা বলতেছো না, বলো। আচ্ছা, সিমরান বলছে আহাদ। জি স্যার। বুঝছো? তোমার প্রশ্ন নাই কেন, বলো। সব বুঝছো? জি স্যার। আচ্ছা, ইরামণি। স্যার, হ্যাঁ, বলো। জি আচ্ছা, স্যার এই যে আমাদের এই গরুর মাংসের যে চর্বিটা, ওটাতে কি 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? তারপরে হ্যাঁ। যেমন মাছে থাকে বিভিন্ন, চর্বি থেকে 1 গ্রাম চর্বি সেখানে থাকলে তুমি 9 কিলো ক্যালোরি পাবা, সমস্যা নেই। যেমন স্যার আবার ভাজ্য তেল যেটা, ওটা তো কি 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? হুম, অবশ্যই। এটা সবার জন্য বলছে, এটা সবার জন্য বলছে, বুঝছো? তো 9 কিলো ক্যালোরি ওখান থেকে জি পাওয়া স্যার। যায়, সমস্যা নেই। স্যার, হ্যাঁ, বলো। যদি দেহ মাইটোসিস কোষ বিভাজনে গঠিত হয়, তাহলে দেহের সেল সংখ্যা কেন গণনা করা যায় না? দেহের সেল সংখ্যা কেন গণনা করা যায় না? খুব সুন্দর প্রশ্ন করছো। আচ্ছা, দেহের সেল সংখ্যা গণনা করা যায়। মাইটোটিক ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে, বুঝছো? যারা টিউমার গবেষণা করে না, ক্যান্সার, ধরো এই কোষটা ক্যান্সার রূপ নিবে কি নিবে না, ধরো কোনো কারো এখন ক্যান্সার হবে কি হবে না, কারো টিউমার দেখতেছে, টিউমার নিয়ে তার গেছে ডাক্তারের কাছে গিয়ে এখন ডাক্তার টেস্ট করলো, টেস্ট করে দেখলো যেটা আসলে ক্যান্সার রূপ নেবে কি নিবে না। তো ডাক্তার একটা টেস্ট দেয়, ওই টেস্টটার মাধ্যমে মাইটোটিক ইন্ডেক্স চেক করে। মানে হলো কত সময়ে এটা কত কি পরিমাণ বাড়তেছে, কারণ ক্যান্সার কোষগুলো বাড়ার একটা নির্দিষ্ট হার থাকে, ওইটা চাইলেই বাড়তে পারে না। তো যেই টিউমার গুলো ক্যান্সার কোষের মতো করে কাজ করে, দেখা যায় সেগুলো অতি দ্রুত বাড়ে। তখন ডাক্তার মাইটোটিক ইন্ডেক্স দেখে বলে যে আপনার এটা তো ক্যান্সারের দিকে চলে যাবে। তো তখন তারপর থেরাপি তারা এইসব জিনিস নেয়। সেম এইভাবে আসলে কি করে, এইভাবে আসলে তারা কোষ গণনা করে। কিন্তু একটা দেহের এতগুলো কোষ আসলে কোত্থেকে নেয়? ওই যে ভ্রূণ আছে না, ভ্রূণ, ওই ভ্রূণ থেকে যেইভাবে কোষ তৈরি হয়, সেই ভ্রূণ থেকে ভ্রূণের যত ভ্রূণ কালচার করে, আসলে মানুষের ক্ষেত্রে তো সিম্পলি করা হয় না, ছোট 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 অ্যানিমেলের ক্ষেত্রে এইভাবে ভ্রূণের কালচার না, ভ্রূণের দেখা যাচ্ছে যে ভ্রূণ কি পরিমাণ সেল ডিভিশন হয়, সেলটাকে ওদেরও মাইটোটিক ইন্ডেক্স দেখে, তখন তাদের একটা অ্যাজাম্পশন করে নেয় যে হ্যাঁ, এইটার মধ্যে মনে হয় এতটুকু সেল হবে। মানুষের ক্ষেত্রেও কিন্তু সেল কিন্তু মোটামুটি একটা আইডিয়া করছে, এইভাবে মাইটোটিক ইন্ডেক্স বলো, আরো ধরো কোষ বিভাজনের যত হার আছে, এগুলো দিয়ে কিন্তু মানুষকে বলছে যে মানুষের মধ্যে প্রায় কত বলো, 30 ট্রিলিয়নের মতো কোষ থাকে না? তোমরা কি জানো? জি না। হ্যাঁ, মানুষের না। মধ্যে 30 ট্রিলিয়নের মতো কোষ থাকে। তোমরা কি এতদিন জানতা না যে মানুষের মধ্যে কোষ কত না? জি স্যার। হ্যাঁ, 30 ট্রিলিয়নের মতো থাকে, ট্রিলিয়ন ট্রিলিয়ন, হ্যাঁ, 30 ট্রিলিয়ন মতো থাকে। বুঝছো? এই তুমি এরকম তুমি বুঝছো, তোমার প্রশ্ন উত্তর পাইছো? জি হ্যাঁ, এখানে ওই মাইটোটিক ইন্ডেক্স দিয়েও কিন্তু সেল বৃদ্ধির হারটা নির্ণয় করতে পারে। আচ্ছা, তাহলে এই ছিল আর কি কথাবার্তা। এরপর তোমাদের বইতে আরেকটা সুন্দর প্রশ্ন আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননের সময়ও এই ধরনের বিভাজন হয়, কারণ তাদের অযৌন জনন হয়। তো নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কি হবে? তাদের অযৌন জননের ক্ষেত্রে, অযৌন জনন মানে কি? যৌন জনন হলো আলাদা আলাদা দুইটা দেহ থাকবে, মানে মেল ফিমেল, কিন্তু নিম্ন শ্রেণীর ক্ষেত্রে শুধুমাত্র একটাই কি থাকে, একটাই দেহ থাকে, ওইটার কোনো পরিচয় থাকে না। তো ওইটা থেকে আসলে কি হয়, মাইটোসিস বিভাজন হয় সুন্দর মতো, তার আরো কি করে, আরো এরকম সেল তৈরি করে, মানে ওদের সংখ্যা বৃদ্ধি করে। তো ওদের ক্ষেত্রে আবার দেখা যাবে যে, না, এখন প্রশ্ন হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ বললো এবং প্রাণীর অযৌন জনন,
কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে কি হবে, এই যে অযৌন জনন হবে, এই অযৌন মানে যৌন জনন হয়, অযৌন জনন হয়। তো অযৌন জনন এবং যৌন জননের ক্ষেত্রে দেখা যাবে যে যাদের অযৌন জনন হয়, ওই অযৌন জননটা হলো মাইটোসিস দিয়ে হয়, বুঝছো? আর যৌন জনন তো ওকে মিয়োসিস হবে। তো এই এখন তুমি বলতে পারো স্যার এই প্রাণী বলতে কাদের বলি? উদাহরণস্বরূপ প্রোটোজোয়া বলি, প্রোটোজোয়ার ক্ষেত্রেও দেখা যাবে। প্রোটোজোয়া কিন্তু একটা প্রকৃত কোষী। তো প্রোটোজোয়ার ক্ষেত্রে ধরো যৌন অযৌন দুইটাই দেখলাম। তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু যৌন অযৌন বলা হয়ে থাকে, যদিও এটা একটু কমপ্লিকেটেড বিষয়। তো এইটা তোমাদের এখানে নাই আর কি। তো এই ছিল আর কি তোমাদের মাইটোসিসের বেসিক আলোচনা আর কি, যে ও আসলে পিছনের কাহিনী কি কি আছে। এখন আমরা কিন্তু মাইটোসিসের কি করব, এখন আমরা মাইটোসিসের ধাপগুলো পড়ব। তো এখন তোমরা এইটুকু অন্তত জানো যে মাইটোসিসের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হলো কি স্যার, মাইটোসিসের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হলো ওর প্রথমে হবে ক্যারিওকাইনেসিস, পরে হবে সাইটোকাইনেসিস। তোমরা কি এটুকু বুঝছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এখন এই যে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস হবে স্যার, এখন তুমি বলো তো, তুমি কোনো জিনিস যদি তুমি ধরো একটা জিনিসকে তুমি একদম হুবহু কপি করে আর একদম যেমন আছে এরকম করতে চাও, তোমরা এরকম যে একটা ছাপ দিয়ে আরেকটা জিনিস আঁকো না, কোনো জিনিসের ছাপ দিয়ে আরেকটা জিনিস আঁকো না। তো ছাপ দিয়ে আঁকার জন্য আমরা কতগুলো, কেউ কেউ কাঁচ ইউজ করে, কেউ কেউ সুন্দর মতো পেপারটাকে আগে সুন্দর মতো বসায়, তারপরে বিভিন্ন কি এই কলম নিয়ে আসে, বা কেউ কেউ একটু এটাকে কি বলা হয় কার্বন নিয়ে আসে। অর্থাৎ আগে থেকে একটা প্রস্তুতি থাকে সুন্দর মতো যে না, এইটার মতো হুবহু কপি করতে হবে। সরি, সেলও সেম কাজ করে। সেলও কিন্তু কি করবে, সেল কিন্তু এই যে তার কপিটা করবে, নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এগুলো দুইটা হবে, সেল কিন্তু আগে থেকে একটা প্রস্তুতি নেয়। ওই প্রস্তুতির মধ্যে বিশ্বাস করি, প্রস্তুতির মধ্যেই সমস্ত, ওই প্রস্তুতির মধ্যে সব কি যায়, ওই প্রস্তুতির মধ্যে আসলে সমস্ত সময় চলে যায়, বুঝছো? মানে বেশিরভাগ সময় ওখানেই চলে যায়। তো ওই যে প্রস্তুতি নেয়, ওই প্রস্তুতির কাজটাকেই বলা হয় ইন্টারফেজ। কি বলা হয়? ইন্টারফেজ। ফেজ মানে দশা, ইন্টার মানে হলো মিডল পয়েন্ট। তার মানে একটা কি থাকে, ওই প্রস্তুতি, কোষের একটা প্রস্তুতি নেয়, ওই বিভাজন শুরুর আগে কোষের যে প্রস্তুতি নেয়, ওই প্রস্তুতিরকেই আমরা বলবো ইন্টারফেজ। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারফেজ হলো আসলে কি, ইন্টারফেজ হলো কোষ বিভাজনের আগে কোষের যে প্রস্তুতি, তার যে শক্তি লাগবে, তার যে এখানে ডিহাইড্রেশন হবে, তার যে বাকি ব্যবস্থাগুলো সবকিছু লাগবে, তার যে এনজাইম লাগবে, এই সব কিছু কিন্তু এই প্রস্তুতি পর্যায়ের মধ্যেই কিন্তু সব ঠিক হয়ে যায়। তোমরা কি বুঝছো এটুকু? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটাই ছিল আর কি, যে ওদের ইন্টারফেস। তাহলে আমরা যে ইন্টারফেস বলি, তাহলে এই ইন্টারফেসটা হলো মাইটোসিসের প্রস্তুতি পর্যায়। এখন দেখো এই মাইটোসিস যে যে প্রস্তুতি পর্যায়ে থাকবে, আমার যেহেতু এই মাউস দিয়ে আঁকা এখানে কঠিন, আমি ইয়ে কিনছি, এটা কি বলা হয় হাতের এই কলম কিনছি, বাট আমার এই ফোনে লেখা যায়, ফোনে কলম দিয়ে সুন্দর মতো হয়, বাট তোমরা ফোনে হলো তোমাদের, তোমরা বলছো যে এটা দেখতে দেরি হয়, স্ক্রিন অনেক দেরি হয় ফোনে দেখতে, যার কারণে আমি এখন ল্যাপটপই করতেছি, না হলে আমি এগুলো হাতে আঁকাইতাম আর কি। তো এখন দেখো মাইটোসিসের যে পর্যায় সমূহ, তাহলে এটাকে কয়টা পর্যায়ে ভাগ করছে? আসলে তোমরা মনে রাখবা, তোমাদের বইতে মাইটোসিস 5টা পর্যায় হলেও তোমরা খুব ভালো করে মনে রাখবা যে আসলে মাইটোসিসের পর্যায় কিন্তু 4টা। বিভিন্ন বড় বড় রাইটারদের বইতে মাইটোসিসের পর্যায় কিন্তু আসলে কয়টা দেয়? আর দেয় হলো 4টা। তো তোমাদের বইতে দিচ্ছে 5টা, আমাদের বাঙালিদের বইতে 5টা দেয়, আবার কেউ কেউ 5টাও দেয়। এখন প্রশ্ন হলো স্যার তাহলে একটা বাদ কোনটা হয়? আসলে বাদ না, ওই প্রোফেজ, মেটাফেজ, এইখানে আসলে 3টা না, এখানে আসলে 2টা। ওই প্রোফেজের পরে প্রোমেটাফেজ আর মেটাফেজকে আলাদা করে দেখে না এখানে, ওরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ বলে। তো আমাদের বইগুলোতে আসে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর একটু সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করার জন্য এই কথাগুলো বলে। তো প্রোফেজ কি? প্রোফেজ প্রো, প্রো মানে কি তোমরা সবাই জানো? প্রো মানে কি বলেন তো? আদি। আদি। তার মানে আদি। একদম আমরা বলতে পারি না, মাইটোসিস একদম সর্বপ্রথম যেটা শুরু হবে সেটাকে আমরা বলবো কি? প্রোফেজ। তাহলে প্রোফেজ হলো মাইটোসিসের প্রথম পর্যায়ে, ছোট্ট একটা অবজেক্টিভ চলে আসে, মাইটোসিসের প্রথম পর্যায়ে হলো প্রোফেজ। তাহলে এইখানে কি হয়, এইখানে ঘটনাটা ঘটে কি, এইখানে ঘটনা ঘটে হলো যে এটা তো ধরো একদম সুন্দর, এটা কি মাতৃকোষ, একটা মাতৃকোষ। মাতৃকোষ বলতে এটা কোনো মায়ের দেহের কোষ না, এটা কি, এটা যে কোনো একটা সেল। এই মাতৃকোষটা কি হবে,
এই মাতৃকোষটার ক্ষেত্রে আমি যে সেলটা এখানে আঁকি, ওর যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াস সিম্পলি থাকবে। এই নিউক্লিয়াসটা আস্তে করে কি হয়ে যাবে, আস্তে নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। কেউ কি আমাকে বলতে পারবে নিউক্লিয়াসটা বড় হওয়ার কারণ কি? ও বড় হইতে হবে কেন? কারণ ও বিভাজিত হবে তার হ্যাঁ, জন্য ভেরি একটু গুড। কারণও দেখছো এই যে কারণটা ছোট্ট করে, তাহলে তোমার মনে থাকবে যে ও বড় হয় কেন? কারণ ও বিভাজিত হবে, তো ও বড় হবে এবং দুইটা ভাগে ভাগ হবে। তো এইটার নিউক্লিয়াসটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, আকারে ও বড় হবে, অনেক বড় হয়ে যাবে। যার ফলে তাহলে দেখা যাচ্ছে, দেখো এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস ঢুকবে, এই নিউক্লিয়াসটাই ঢুকবে। তাহলে এই কোষটা, আমি সরি, এই কোষটা থেকে ধরো দুইটা দুইটা কোষ তৈরি হবে। তাহলে এই কোষটা থেকে দুইটা কোষ তৈরি হবে, এই কোষটার এই নিউক্লিয়াসটা কি করবে, একটু বড় হয়ে যাবে, ধরো এখানে একটু বড় হয়ে গেল। তাহলে এখন দেখো সুন্দর দুই ভাগ করলে আবার একদম আগে যেমন ছিল এটার মধ্যে তেমনই থাকবে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসটা আসলে কি হয়, নিউক্লিয়াসটা মাইটোসিসের প্রথম পর্যায়ে, তো প্রোফেজ, এই সময় নিউক্লিয়াসটা আকারে খুব বড় হয়। আর ক্রোমোজোম গুলো আস্তে 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 কি করে, সবাই সংকুচিত হতে থাকে। মানে ক্রোমোজোম ক্রোমোজোম গুলো ক্রোমোজোম সংকুচিত হয় না, আমরা বলবো ক্রোমাটিন তন্তুগুলো সংকুচিত হয়। কেমনে ক্রোমাটিন তন্তুগুলো সংকুচিত হয়? এইখানে যতগুলো ক্রোমাটিন তন্তু থাকে, এগুলো তো অনেক বড় 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 এইভাবে একবার সুতার মতো পেঁচা একদম দূরে দূরে ছিল। এগুলো খাটো হইতে 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 এইভাবে এইভাবে খাটো হইতে 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 একদম খুব একটা খুব কনস্ট্রিক্ট হয়ে যায়, একেবারে কাছাকাছি চলে আসে। তখন এগুলো কি হয়, এগুলো কাছাকাছি এসে একটা শেপ দেয়। সেই শেপটাকে আমি সুন্দর মতো বলতে পারি এই যে এইরকম একটা শেপ দিয়ে দেয়। এটাকে আমরা বলতে পারি ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন তন্তুগুলো আসলে কি হয়, আস্তে আস্তে একদম অত্যন্ত খাটো এবং মোটা হইতে থাকে, যেটাকে আমরা নাম দিই ক্রোমোজোম। এগুলাকে আমরা নাম দিই ক্রোমোজোম। বুঝছো?